সো এটা যেন হাসে এসে পড়ছিল। সো ঠিক আছে, চলেন যাই। আজকে আমাদের ক্লাসের যে টপিক বা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আজকে থেকে বেসিক্যালি কালকে থেকে আমাদের একটু জার্নি শুরু হয়েছিল, বাট আজকে থেকে আমরা প্রপারলি জার্নি শুরু করব ফেসবুকের উপর বেস করে। সো যদি একটু আসি এখানে, যদি একটু বলার চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, ঠিক না? ফেসবুক, আচ্ছা আগেটা বলেন তো যে ফেসবুকের মেইন কে, ফেসবুকের মেইন প্রপার্টি কোনটা, কার প্রপার্টি? ফেসবুক মেটা। মেটার আন্ডারে কয়টা প্রপার্টি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আরেকটা আছে মেবি। না, এই তিনটাই মানে মেইন। থ্রেডসও নাকি এখন মেটার আন্ডারে। হ্যাঁ, সো এই কয়টা হচ্ছে ফেসবুক মেটার প্রপার্টি। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো আছে, বাট তার মধ্যে যদি বলি তার মধ্যে ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, অথবা যদি বলি দ্য কিং অফ সোশ্যাল মিডিয়া, এই কথাটা বলা হয়। কেন? যেন আমরা প্রিভিয়াসলি কিছু কিছু থিংস দেখেছিলাম যে তানজিদ আমরা আপনাকে হাইড করতে পারবো, ভিডিও অফ করে দিব। আমি কিছু দেখতেছি না স্যার। ভিডিও অফ করলে দেখতে পাচ্ছেন না? না স্যার, আমি তো দেখতে পাচ্ছি না স্যার। ভিডিও কোনো মানে ভিডিও এখন দেখতেছি স্যার। ঠিক আছে। সো ফেসবুকের মান্থলি অ্যাক্টিভ ইউজারের কথা যদি বলি, ফেসবুকের মান্থলি অ্যাক্টিভ ইউজার দেখেন 2.96 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার, এ 2% ইনক্রিজ ইয়ার ওভার ইয়ার। অর্থাৎ যে অলরেডির কথা যদি বলি এটা কিন্তু 2022-এর। হ্যাঁ, এখন আরও অনেক বেড়েছে যে ফেসবুকে 2.96 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে ফেসবুকের উপর বেস করে। ইন দ্য থার্ড কোয়ার্টার অফ 22, দ্য ডেইলি অ্যাক্টিভ ইউজার নাম্বার অফ অন ফেসবুক রিচড 1.98 বিলিয়ন অ্যান্ড ইনক্রিজ অফ 3% ইয়ার ওভার ইয়ার। প্রতি বছর কিন্তু এটা বাড়ছে। যেমনটা একটু আগে বললাম যে ফেসবুক দ্য কিং অফ সোশ্যাল মিডিয়া, Facebook accounted for 67.13% of the social media market share worldwide in November 2022. এটা কি বুঝতে চাইছে, কেউ বলতে পারবো? মানে 2022-এ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে 100%-এর মধ্যে 67% শুধু ফেসবুকে ধরে রাখছে। আর আদার্স প্ল্যাটফর্ম পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, করা টরা যা আছে সবাই মিলিয়ে কত পার্সেন্ট ধরছে? 33% কিন্তু ধরে রাখছে। আর ফেসবুক একাই ধরে রাখছে 67%। কত বড় একটা জায়গা। অ্যান্ড ফেসবুক অ্যাডভার্টাইজিং রেভিনিউ ইন 2022, ফেসবুক জেনারেটেড $113.6 বিলিয়ন ইন অ্যাড রেভিনিউ ইন 2022। এটা কি বলতে আছে বলেন তো? সে শুধুমাত্র অ্যাডের দ্বারা রেভিনিউ জেনারেট করছে। আমরা ক্যাম্পেইন রান করি না, অ্যাড ছাড়া তো আমাদের কোনো কিছু প্রোডাক্টে সেল হয় না। তো আমরা কাকে টাকাটা দেই? ফেসবুককে। ফেসবুক শুধুমাত্র অ্যাডের থ্রোতেই $113.6 বিলিয়ন নিছে, অ্যান্ড কম্পেয়ার টু 115.6 বিলিয়ন ইন 2021। 2021 সালে 115 এবং 2020 সালে $85 বিলিয়ন নিছিল। প্রতি বছর কিন্তু এটা বাড়তেছে। 2024-এর কথা যদি বলি সেই ক্ষেত্রে হয়তো বা আরও বেশি ইনক্রিজ করছে, $150 বিলিয়ন উপর। আচ্ছা, এটা গেল। এর আগে আরেকটা কথা যদি বলি যে আমরা জানি যে মার্কেটিং কয় ধরনের হয় বলেন তো? 3 ধরনের। কি কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং ফেসবুকের থ্রুতে। আমরা শুধুমাত্র জানি যে মার্কেটিং 2 প্রকার, একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে অর্গানিক। বাট ফেসবুকের থ্রুতে 3 ওয়েতে মার্কেটিং করা যায়। ধরনের না 3 ওয়েতে। কি ওয়েতে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অনেক দিন আগে আর্জেন্টিনার একটা প্লেয়ার আসছিল না ইসেতে, গোলকিপারটা মার্টিনেজ আসছিল না? সো ও কিন্তু এভাবে আসেনি। কেউ না কোনো কোম্পানি বা অর্গানাইজেশন কি তাকে হায়ার করে নিয়ে আসছে না। নেক্সট ভেঞ্চার নামের একটা কোম্পানি ছিল মার্কেটিং, মেবি ওনারা নিয়ে আসছিল। হ্যাঁ, সো এটা আর কি বলা যে ইনফ্লুয়েন্সার টার্গেট করে যদি বলি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে অনেক কস্টলি, বাট এটা অনেক এফেক্টিভ, অনেক বেশি এফেক্টিভ, বাট এটা খুব কস্টলি। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে নিশ ওরিয়েন্টেড ইনফ্লুয়েন্সার আমাদের আনতে হবে। এখন ধরেন আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউট বা এডুকেশনাল একটা বিজনেস দিতে চাচ্ছি, তাহলে কাকে দিয়ে মার্কেটিং করালে ভালো হবে বলেন তো? আয়মান সাদিক বলছিলাম। আবার আমি রেস্টুরেন্ট দিতে চাচ্ছি, কাকে নিতে হবে? ফুড আপ্পি আছে, কিউট কাপল, সরি কি কাপল জানি আছে, পেটুক কাপল আছে, তারপর হচ্ছে রাফসানদার ছোট ভাই আছে। তাদের দিয়ে আমার ইনফ্লুয়েন্সার, ওই ইনফ্লুয়েন্সারদের টার্গেট করতে পারি। রেস্টুরেন্ট দিয়ে যদি আমি সাকিব আল হাসান বা আয়মান সাদিক কানে লাভ হবে? লাভ হবে না। আবার এডুকেশনাল ইনস্টিটিউট দিয়ে যদি রাফসান কানে, তাহলে লাভ হবে? লাভ হবে না। আর এটা অনেক কস্টলি কেন? 2020-এ রাফসান কি করছে, তখন মাত্র সে গ্রো করতেছে, উঠতেছিল।
তখন তার কাছে এরকম পার্সন গেছে বা বিজনেসের জন্য যে তোমার ওয়ালের মধ্যে একটা পোস্ট রেডি রাখো, সে 10 মিনিটের জন্য মানে প্রতি 10 মিনিটসের জন্য কত থাউজেন্ড জানি টাকা চার্জ করছে, যে 10 মিনিটের জন্য 5000 দিতে হবে এরকম। আর এখনকার যদি কথা বলি এখন তো আরও বেশি জিনিসটা। হ্যাঁ, তারপরে এখানে বলতেছে যে বিজনেস ইউজ ফেসবুক টুলস, ওভার 200 মিলিয়ন বিজনেসেস ইউজ ফেসবুক অ্যাপস অ্যান্ড টুলস ফর প্রমোটিং দেয়ার বিজনেস। এটা 100% আমরা জানি যে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করার জন্য কি ফেসবুকের থ্রুতে এখন হেল্প নেই। আগে এমনটা ছিল যে আগে আমরা কি করব, আগে আমরা বাইরে একটা আউটলেট দিব, ওইখানে টার্গেটেড কাস্টমার ধরা হবে, ওইখান থেকে মানুষজন জানবে, তারপর আমি একটা পেজ খুললে মানুষজন কিন্তু আসবে। এখন কি ওই ওয়েটা আছে? এখন টোটাল চেঞ্জ। আগে আমি অনলাইনে দাঁড় করাবো, মানুষের মুখে মুখে আমার নামটা থাকবে, তারপর যে আমি একটা আউটলেট নেওয়ার চিন্তা করবো, রিস্ক নেওয়ার চিন্তা করবো, 1-1.5 কোটি টাকা দিয়ে আমি অ্যাডভান্স দিছি, রিস্ক নেওয়ার চিন্তা করবো, ম্যান্ডেটরি। তারপর হচ্ছে ম্যাম আসেন, আপনাকে আমরা খুঁজতেছিলাম হচ্ছে ফেসবুক ইউজার্স অন ইউনাইটেড স্টেটস। তার আর রাস্তায় তো অনেক জ্যাম ছিল মেবি, ঠিক না? তারপর হচ্ছে ফেসবুক ইউজার্স অন ইউনাইটেড স্টেটস in 2022 an estimate 71.43% of internet users in the United States used Facebook regularly. আমরা এটা বলার চিন্তা করতাম না যে বাইরের পার্সনরা যে ফেসবুকের সাথে তো অ্যালাইন না, এটা ট্রু ছিল, বাট এইখানে যদি একটু বলি পার্সেন্টেজের কথা, প্রায় ইউএস এর 71% কিন্তু ইন্টারনেট ইউজাররা ফেসবুকের সাথে রেগুলারলি ইউজ টু। তারপর হচ্ছে ফেসবুক ইউজার্স ইউজ ফেসবুক অ্যাপ, এটা বলার কিছু না যে 98.5% অফ ফেসবুক ইউজার্স ইউজ ফেসবুক অ্যাপ টু ভিজিট দ্য প্ল্যাটফর্ম। আমরা তো আর কি এখন খুব কমই ডেস্কটপ থেকে ঢুকি, আমরা তো মোবাইল থেকে এখন যাই। ফেসবুক ইউজার্স ইউজ ফেসবুক অ্যাপ, দ্য এভারেজ টাইম স্পেন্ড অন ফেসবুক পার ডে 30.2 সেকেন্ডস অথবা 30 মিনিটস 2 সেকেন্ডস। এটা বলা হচ্ছে যে একটা পার্সন এভারেজে প্রত্যেক দিন 30 মিনিট ফেসবুকে দেয়। আপনারা কতক্ষণ দেন? অনেক বেশি। হ্যাঁ, যতক্ষণ খোলা থাকে, চোখ যতক্ষণ খোলা থাকে প্লাস ঘুম আসতেছে, তবু মনে হচ্ছে কি স্ক্রল করতে, ঘুমের চোখে কিন্তু যে 43 বাজে 45 আমি ঘুমায় যাবো, এই আগে তো মোবাইল অভ্যাস হয়ে গেছে। আর এটার জন্য সত্যি কথা বলতে আমরা অনেক পিছিয়ে গেছি, এটা ট্রু। আমরা ফিজিক্যাল ওয়ার্ক, ফিজিক্যাল থিঙ্কিং আমরা চিন্তা করি না, কিন্তু আগে থিঙ্ক করার মানুষজন ব্রেনটাকে ইউজ করতো। আমাদের পাপারা যখন ছিল বা দাদুরা যখন ছিল, তারা একা বসে আছে, হাতে কিচ্ছু নাই, সে কিন্তু চিন্তা করতেছে কোনো কিছু। এখন আপনারা চিন্তা করেন কি? কিছুই চিন্তা করেন না, বাসে গাড়িতে যেখানে ফ্রি টাইম ফেসবুক ঘুরতেছে। মার্কেটার্স লাভ ইউজিং ফেসবুক, সো 87.1% ইউএস মার্কেটার্স লাভ ইউজিং ফেসবুক ফর অ্যাডভার্টাইজিং। ওইখানেও কিন্তু অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য ইউএসের মার্কেটেও কিন্তু ভালো ইম্প্যাক্ট পড়তেছে। আর ফেসবুকে আপনারা বাঙালিরা টাইম না দিলে, আমরা না দিলে কারা টাইম দিবে? বিকজ এন্টারটেইনের তো অভাব নাই, নিত্য নতুন কিন্তু অনেক ভিডিও দেখতেছেন, নতুন নতুন ভিডিও শেষ নাই। আর ভাইরাল হওয়ার জন্য এমন অবস্থা যে ইসের মধ্যে সে এসে সে বলতেছে যে কোনোভাবে যাতে সে ভাইরাল হয়ে যায়। Product discovery via Facebook, more than 74% of people surveyed they said they use Facebook platforms to discover brands. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্ট 1 compared to 41% who said they discover new brands or products via the brand's website. অর্থাৎ আমি যখন একটা ব্র্যান্ড দাঁড় করাবো অথবা আমি একটা প্রোডাক্ট দাঁড় করাবো, তখন কিন্তু ফেসবুকের থ্রুতে আমি খুব ইজিলি চাইলে মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, খুব ইজিলি ব্র্যান্ড দাঁড় করানো যায় না, এটা এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে ওয়াই ফেসবুক মার্কেটিং, এখানে বলছে ওভার, এখানে একটা একটা করে বলা যে ফেসবুক মার্কেটিংটা আমাদের কেন দরকার। এখন যদি বলি, সত্যি কথা যদি বলি, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক আপনার বিজনেসের জন্য। এখন আর আগের মতো নাই, কিন্তু রিলস শেয়ার করতেছে, এটা শেয়ার করতেছে, সে আর্নিং করতেছে। আর ফেসবুকের মাধ্যমে থিঙ্ক করেন যে ইসের কথা যদি বলি, যে ইন্ডিয়াতে একটা আছে না, চা বিক্রি করে, বিল গেটসকেও চা খাওয়া হয়েছে, উনি আজকে ভাইরাল হয়েছে কি দেয়? ফেসবুক দেওয়া। তারপর আমাদের হিরো আলম বলেন বা যাই বলেন না, এদিকে আমরা হাসির কথা থিঙ্ক করতেছি, বাট জাস্ট থিঙ্ক করেন ও কিন্তু ওর জায়গায় পৌঁছে গেছে। ওর মতন হিরো আলম আমি জাজ করতেছি না, বাট বলতেছি যে একটা টাইমে দেখে ফানি মনে হতো, ওকে যদি আপনি আপনার শোরুমে আনতে চান, ওকেও টাকা দিয়ে আনতে হবে, ও বলবে আমার টাকা লাগবে। হ্যাঁ, সো এরকম হচ্ছে বিষয়টা, কাউকে ছোট করে বলা না, বাট কথা হচ্ছে যে ফেসবুকটা একটা মানুষকে কই থেকে কই দাঁড় করায় ফেলে। ইদানিং একটা জিনিস হচ্ছে কি জানি নাম, দিয়ে নাম, গরুর মাংস দিয়ে 1 পিস মাংস দিয়ে কয় টাকা দিয়ে জানে খাওয়া,
হ্যাঁ কি জানেন, না না স্যার পুরান ঢাকার খাবার না, উনি বাফেট টাইপ, গরিবের বাফেট টাইপে এমন কিছু, মিজান 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 টাইপের কিছু। মিজান মামা। এখন দেখেন এরকম অনেক বিজনেসম্যান আছে, ঠিক আছে, যারা স্ট্যাটাস বা ওরকম কিছু চিন্তা করে না, বাট তারা দোকান দিলে মিজানকে নিয়ে আসবে। এরকম অনেক ব্লগার দেখতেছি আমি, ওইখানে যাচ্ছে মাত্র কথা বলার জন্য, আমার কাছে আসে পাপা কথা বলার জন্য, তার চেহারাটা যেন আসে ফেসবুকে, এরকম আসতেছে। সো ওভারঅল বলা যায় যে ফেসবুকে ভাইরাল হওয়ার সাইড এফেক্টও আছে, এফেক্টও আছে, বাট ওভার 1.98 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স আছে, 40 মিলিয়ন অ্যাক্টিভ স্মল বিজনেস পেজ আছে, 40 মিলিয়ন অ্যাক্টিভ স্মল বিজনেস পেজেস আছে, যার মধ্যে হয়তো 4 মিলিয়ন বাংলাদেশে। তারপর হচ্ছে ফেসবুক ডোমিনেটস সোশ্যাল সেলস 85% অ্যাবোভ। হ্যাঁ এটা ট্রু, ফেসবুকের দ্বারা সেল কিন্তু অনেক গ্রো করে, এটা ট্রু। আপনাদের ফেসবুক ক্লাসে নেক্সট ক্লাসগুলোতে দেখাবো, ঘরের বাজার নামে একটা পেজ আছে না, ওইখানে চিন্তা করেন তো ডেইলি বেসিসে কেমন ধরনের মানে ক্যাম্পেইন রান করলে পসিবল, আনুমানিক প্রায় প্রতিদিন 1 থেকে 2 লাখ টাকা সে শুধু পেইড ক্যাম্পেইন রান করে। যদি এটা রান করে থাকে তাহলে তার সেলটা কত হইতে পারে, কোটি কোটি টাকা ফেসবুকের পেজে সেল হয়, এমন অনেক পেজ আছে যে ডেইলি বেসিসে শুধু ক্যাম্পেইন রান করতেছে লাখ টাকার উপরে। তাহলে লাখ টাকার যদি সে ক্যাম্পেইন রান করে তাহলে ওর থেকে 10 গুণ বেশি তার সেলের চিন্তা, আর যত সেল হবে তার কিন্তু প্রফিটেবিলিটি এমন। আর ঘরের বাজারটা জাস্ট এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ঘরের বাজারটা উঠছে কিভাবে, ঘরের বাজারে লাইফ কে করে বলেন তো, একটা বক্তা ছিলেন না উনি, জামশেদ মজুমদার মেবি, উনার জন্যই কিন্তু ফার্স্টে মানুষজন অ্যাট্রাক্ট হয়েছে, মানুষজন পারচেস করা শুরু করছে, তারপর সে ক্যাম্পেইন করে দাঁড় করে এখন এমন জায়গায় নিয়ে নিছে যে তার মার্কেটিংয়ের টিমে আছে হয়তো বা 20-25 জন। এটা ট্রু, আমি দেখাবো তার এটাও দেখাবো। হাই কনভার্সন রেট, তারপর হচ্ছে চিপেস্ট প্ল্যাটফর্ম ফর ম্যাক্সিমাম ভিজিবিলিটি, এটা ট্রু, কিন্তু সবচেয়ে ছোট প্ল্যাটফর্ম বা মানে সবচেয়ে চিপেস্ট প্ল্যাটফর্ম, বাট অনেক বেশি ইউজার ভিজিটর বা ভিজিবিলিটি কিন্তু পাওয়া যায়। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স অডিয়েন্স ইনসাইটস, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। অডিয়েন্স ইনসাইটস অর্থাৎ আমি একটা প্রোডাক্ট বা একটা মার্কেট নিয়ে কাজ করতে চাচ্ছি, এখানে কেমন ধরনের অডিয়েন্স আছে বা কাস্টমার আছে, এই জিনিসটা দেখতে পারবো। ওই যে একটা এক্সাম্পল দিই যে আমি যদি ফুচকা বিক্রি করতে যাই, আমি জিমের বাইরে বসলে কি ফুচকা সেল হবে? কেউ খাবে না। জিম থেকে বেরোই তারা থিঙ্কিং করে যে আমি এমন কিছু খাবো যেটা আমার বডিটাকে কাজে দিবে, ফুচকাও কাজে দেয়, বাট ফুচকা তো খাবে না, হেলদি ফুড খাবে। বাট আমি যদি এই ফুচকাটাকে স্কুলের সামনে নিয়ে বসি, খেলার মাঠের সামনে বসি, চলবে না? চলবে। ঠিক তেমনই আপনি সাপ্লিমেন্টের একটা অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট করে আপনি মসজিদের বাইরে গেলে, স্কুলের সামনে গেলে কেউ পড়বে না, কেউ বুঝবেই না এই জিনিসটাকে। হ্যাঁ, সো আরেকটা হচ্ছে ফেসবুক মার্কেটিং কেন স্পাই অন কম্পিটিটর, অ্যাজ লাইক আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাস করেছিলাম, মনে আছে না, যে কম্পিটিটররা কী করতেছে, যেমন ঘরের বাজারের কথা বললাম, আপনি এরকম টাইপের ই কমার্স দিতে চাচ্ছেন, তারা কী টাইপের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতেছে, তাদেরকে টার্গেট করা। তারপর হচ্ছে কাস্টম টার্গেটেড অডিয়েন্স, আপনি কাস্টম টার্গেটেড অডিয়েন্স মানে আপনি কাস্টম অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। ওই যে বললাম না যে বুস্টিং আর ইসের মধ্যে পার্থক্যটা কি, বুস্টিংটা তাদের জন্য যারা কিচ্ছু বোঝে না। বনি ম্যাম ঘুমাচ্ছে, কফি খাবেন? তারপর হচ্ছে কাস্টম টার্গেটেড অডিয়েন্স, যে টার্গেট অডিয়েন্স আমরা টার্গেট করতে পারবো যে কেমন টাইপের ইউজার ভিজিটর, কেমন টাইপের এরিয়া, কেমন এই সেগমেন্টের আমার দরকার। রিমার্কেটিং, রিমার্কেটিংটা কি বেসিক্যালি এটা আমরা দেখবো পিক্সেল সেটআপ, যেটাকে বলা হয় পিক্সেল, যে রিটার্গেট রিমার্কেটিং। ধরেন একটা পপ আপ আসছে বা একটা অ্যাড আসছে, এর মধ্যে আমরা 2, 4, 6, 7 জন আছে, 7 জনের মধ্যে 2 জন শুধু আমরা ফেসবুকে স্ক্রল করার সময় লাইক দিছি, অ্যাডটাতে লাইক দিয়ে স্ক্রল করে ফেলছি, আর 5 জন আপনারা কি করছেন, নিচে একটা বাটন ছিল ভিজিট আওয়ার ওয়েবসাইট, আপনারা ওয়েবসাইটের মধ্যে 5 জন গেছেন। এখন বিজনেস ওনার যে আছে ও কিন্তু টার্গেট করবে যে 7 জনের সামনে আমার অ্যাডটা গেছে, এর মধ্যে 2 জন লাইক দিয়ে কিন্তু স্ক্রল করে ইগনোর করে ফেলছে, বাট 5 জন ওয়েবসাইটের ভিতরে আসছে, তাহলে 100% যে 5 জন ওয়েবসাইটের ভিতরে আসছে তাদের কেনার আগ্রহ ছিল, কেনার ইচ্ছা ছিল, তখন সে টার্গেট করবে যে এই 5 জনের লিস্ট আমার দরকার, নেক্সটে যখন আমি ক্যাম্পেইন রান করবো আমি মেক শিওর করবো যে তাদের সামনে যেন যায়, যেন প্রোডাক্টটা সেল হয়। এটাকে বলা হয় রিটার্গেটিং রিমার্কেটিং। হ্যাঁ, তারপর হচ্ছে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক ফার্স্ট। আগে ওই যে বলতাম না যে এখন ওয়েবসাইট থেকে পারচেস করতে বলে, ও সো গোতে কাইন্ড অফ, যে এখন যদি পারচেস করতে হয় ভিজিট আওয়ার ওয়েবসাইট, তাহলে কি ফেসবুক থেকে ওয়েবসাইটগুলোকে কি ইনক্রিজ করে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছে না কনভার্ট করে, ওই যে এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে টার্ন ভিজিটার্স ইনটু লিডস অ্যান্ড কাস্টমার, ভিজিটরদের লিডস অ্যান্ড কাস্টমারদের লিড কালেক্ট করা। কল টু অ্যাকশন ব্যাটন ফ্যাসিলিটি, ওই যে নিচে মেসেজের অপশন থাকে, হোয়াটসঅ্যাপের বাটন থাকে কল টু অ্যাকশনের। তারপর হচ্ছে যে অপরচুনিটি ফর দ্য আর্ট অফ এঙ্গেজমেন্ট, এঙ্গেজিং কন্টেন্ট, আমরা একটা প্রপারলিভাবে এঙ্গেজিং কন্টেন্ট লিখতে পারবো। তারপর হচ্ছে ক্রিয়েট এঙ্গেজিং ফেসবুক কন্টেন্ট। আচ্ছা,
এখানে যদি বলি যে ক্রিয়েট ফেসবুক এঙ্গেজিং কন্টেন্ট, আমরা ক্যারেক্টারের কথা কোথাও পড়েছিলাম, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, একটা ক্যারেক্টার লেন্থ ছিল। ঠিক তেমনই কিন্তু দেখেন এঙ্গেজিং ফেসবুক কন্টেন্টের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম 849 ক্যারেক্টার্স। 850 ক্যারেক্টারের উপরে কিন্তু যাওয়া যাবে না। তারপর দেখেন বলা হচ্ছে কিপ হেডলাইন্স শর্ট 80 ক্যারেক্টার অর লেস। হেডলাইনটা কিন্তু 80 ক্যারেক্টারের নিচে হইতে হবে, কারণ সবাই কিন্তু সি মোড দিয়ে পড়ে না, আপনার ক্যাম্পেইনের জন্য কেউ পড়বে না। যদি এমন টাইপের কন্টেন্ট থাকে, যেমন এখন যে পলিটিক্যাল ভায়োলেন্সগুলো হচ্ছে, তখন পড়বে বা একটা কিছু হইলে পড়বে, কিন্তু একটা আপনার প্রোডাক্ট সেল করতে চাচ্ছে না, কিন্তু পুরো কথা পড়বে না, ডিরেক্ট প্রোডাক্টে দেখবে এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে মেক ইট ন্যাচারাল অ্যান্ড ফান, বি ভিজুয়াল, ইমেজ অ্যান্ড ভিডিও বোথ। শুধুমাত্র লেখা থাকলে হবে না, বি ইমোশনাল, বিকজ আমরা একটু ইমোশনাল না করতে পারলে প্রবলেম, আমরা ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখব। এটাও কাইন্ড অফ দুর্নীতি, যে ফার্স্টে যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন, একটা ইমোশনাল ভিডিও দিয়ে ক্যাম্পেইন রান করতে হয়, টার্গেট করে, যে লাইক ফলোয়ার বাড়ানো। তারপর এঙ্গেজিং ক্যাম্পেইন রান করি, তারপর আমরা ট্রাফিক ক্যাম্পেইন রান করি, তারপর আমরা সেলস ক্যাম্পেইনও রান করি সেলের জন্য। তারপর হচ্ছে আস্ক কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড অফ ইউর পোস্ট কোর্স। হ্যাঁ, বিভিন্ন টাইপের এঙ্গেজিং, বুঝিনি? হ্যাঁ, মানে আজকে এর একটু জাস্ট সামারি করে তারপর আমরা পেজ ক্রিয়েশনে চলে যাব। কালকে এত আপনারা যে কয়জন আসছেন, আপনার বাসা থেকে জয়েন করেননি কেন? খুঁজে বলো। হোয়াটসঅ্যাপে খুঁজতেছেন? কারণ হোয়াটসঅ্যাপে তো আপনাদের হোয়াটসঅ্যাপে তো আমি অ্যাড নাই এটার জন্য। দিয়ে দেয়, কপি করে পেস্ট করে দেয়, এটা কেউই দেয়নি যারা যারা। আল্লাহ, হ্যাঁ, এটাও যদি বলতো যে ফেসবুক গ্রুপে আছে। নোটিফিকেশন আসে না। ঠিক হ্যাঁ, ক্রিয়েট এঙ্গেজিং ফেসবুক কন্টেন্ট এট সিটিএ, ওই যেটা বললাম, ডিটারমাইন দ্য আইডিয়াল টাইমিং। ফেসবুকে কিন্তু একটা আইডিয়াল টাইমিং আছে। হ্যাঁ, যেমন যদি বলি যে ইসের কথা যদি বলি, দুপুর 1টা থেকে 2টাতে কিন্তু খুব কম পার্সেন্ট ফেসবুকে ব্রাউজ করে। বাংলাদেশের টার্গেট অডিয়েন্স হলে একদম চোখ বন্ধ করে সন্ধ্যা 8টা থেকে রাত 3টা পর্যন্ত অনেক কাস্টমার থাকে। আবার রাত্রে 3টা থেকে কিন্তু সকাল 8টা পর্যন্ত থাকে না। আবার সকাল 8টা থেকে সকাল 9:30 পর্যন্ত থাকে। কিভাবে থাকে? আমরা যারা অফিসিয়াল টাইমের যারা আছে, তারা কিন্তু আসলে উবারে আসবে, যেভাবে আসে, আমরা ফেসবুকে ঢুকি, তখন রিচ আউট করি। 9:30টার পর কিন্তু আমরা রিচ আউট করি না, 10টার পর। কেন করি না? তখন আমরা অফিসের কাজ কিন্তু আইসা পড়ে গেল। ঠিক তেমনই আমরা কি করবো, একটা আইডিয়াল টাইমিং মেনটেন করে তারপর যে আমরা ফেসবুকে যে পোস্টগুলো আছে ওগুলো করবো। ডোন্ট পোস্ট টু ফ্রিকুয়েন্টলি। এমন না যে আপনি একদিনে 5টা করে পোস্ট করছেন, না, মানে একদম পোলাইটলিভাবে, পারফেক্টলিভাবে পোস্ট করা উচিত। পিন ইম্পর্টেন্ট পোস্টগুলোকে পিন করে রাখা উচিত। রেসপন্স টু কমেন্ট, এমন না যে পোস্ট করে রেখে দিলেন তারপর আপনি কোনোভাবে রেসপন্স করছেন না, তাহলে কিন্তু প্রবলেম। যেমন এখানে যদি একটা আসে, একটা পেজ ছিল একটা স্টুডেন্টের, এটাই মেবি, না এটা না, সরি, মানে একটা পেজ ছিল আল জাউজা নামে। সো এই ক্ষেত্রে এক স্টুডেন্টেরই ছিল, বেসিক্যালি উনি মানে আবায়া আছে না আপুদের, ওইটা নিয়ে আর কি একটু করতেন। বাট এটা দেখার রিজন ছিল উনি কী করতেন, ওনার টার্গেট ছিল যে উনি আগে বিজনেস করবেন। সো সেক্ষেত্রে কী হয়েছে, উনি টিকটক থেকে বিভিন্ন ভিডিও কালেক্ট করে ফেসবুকে ছাড়তেন। সো এখানে কিন্তু অনেক রিপ্লাই আসতো, বাট তার প্রোডাক্টই ছিল না। বিকজ সে শুধুমাত্র পেজটাকে দাঁড় করানোর জন্য আর কি মানে আপাতত আর কি দিচ্ছিল। সো এটা দেখানোর রিজনটা ছিল যে এমন যেন না হয় যে আমি যে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য ফার্স্টে ইনিশিয়াল লিস্টে যে পোস্ট দিচ্ছে, এখন ক্লায়েন্ট কিন্তু এই ইউজার ভিজিটাররা বা কাস্টমাররা কিন্তু কমেন্ট করতেছে, ইজ ইট অ্যাভেলেবেল, হোয়াটস দ্য প্রাইস অফ ইট, এরকম বলতেছে। এখন তখন যদি আপনি রিপ্লাই না করেন তাহলে কিন্তু প্রবলেম, তাহলে অনেক প্রবলেম। হ্যাঁ, ওই কাস্টমারটা কখন আপনার কাছে আসবে না, ওই কাস্টমার মনে করে ফেলবে ফেক পেজ। ঠিক আছে? হ্যাঁ,
তারপর হচ্ছে ফলো ইউর কম্পিটিটর স্ট্র্যাটেজিস, যে আপনি আপনার কম্পিটিটরকে স্ট্র্যাটেজিটা ফলো করেন। ইউজ কন্টেন্ট ক্যালেন্ডার, এটাও আমরা দেখবো আস্তে আস্তে, যে কন্টেন্ট ক্যালেন্ডার 1 মাসের পোস্ট আমি এআই এর মতন আর কি আমি সিলেক্ট করে দিয়েছি, ওটা পুরো মাসের প্রতি সপ্তাহে যে টাইমিংয়ে যে কয়টা সময় দেবো ওই কয়টা সময় কি পোস্ট হবে। তারপর হচ্ছে ফেসবুক এবি স্প্লিট টেস্ট, এটা এর আগে কখনো শুনেছি এবি টেস্টিং? এবি টেস্টিং এটা হচ্ছে দেখেন, সরি এখানে দুইটা পোস্ট আছে, এই দুইটা পোস্টের মধ্যে ডিফারেন্সেস দেখতে পাচ্ছে? বলেন তো, কন্টেন্টই পুরো চেঞ্জ, দুইটার মধ্যে একটু ডিফারেন্সেস আছে না, ইমেজ থেকে শুরু করে সব কিছু। সো আপনি একটা পোস্টের উপর ক্যাম্পেইন রান করবেন $5,000 $500 কথার কথা, অথবা $50। এখন আপনি চোখ বন্ধ করে কি করবেন ক্যাম্পেইন? এবি টেস্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, দুই ওয়েতে আমরা পোস্ট করে দেখবো যে কাস্টমাররা বা ইউজার ভিজিটররা কিরকম ভাবে এঙ্গেজিং হচ্ছে, কোনটাতে এঙ্গেজিং হচ্ছে, যেটাতে বেশি এঙ্গেজিং হবে আমি ওই পোস্টটা বা ওই ইচ্ছার উপরে কি করব, ক্যাম্পেইন রান করব বা টাকা পয়সা ইনভেস্ট করব। তো এটা আমরা দেখতে পারবো আস্তে আস্তে। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং ফানেল। সো ফেসবুক মার্কেটিং ফানেলের মধ্যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন আছে, যেটার নাম একটু টোফু মফু বফু দেওয়া আছে। তারপর হচ্ছে একটু মিস্টেক্স আছে, 7 স্টেপ ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, স্টেপ হয়ে গেছে এখানে স্টেপস হবে। সো এটা হচ্ছে যে ফার্স্টে একটা সেটে একটা গোল ক্রিয়েট করেন, পিন পয়েন্ট ইউর টার্গেটেড অডিয়েন্স, আপনি আগে আপনার অডিয়েন্সকে টার্গেট করেন যে আমার যে প্রোডাক্টটা আমি সেল করব এটা কেমন ধরনের সেগমেন্টে হওয়ার কথা। কথার কথা আমি ভার্সাচের কিছু প্রোডাক্ট সেল করব ছেলেদের, ওয়াচেস হইতে পারে, ব্রেসলেট হইতে পারে, রিংস হইতে পারে, ইয়াররিংস হইতে পারে। এখন সেক্ষেত্রে যদি আমি পাপাদের বয়সের এজ দিকে টার্গেট করি 60 to 70, কিনবে? কেউ কিনবে না। ইউএসএ তে হইলে হয়তো কেউ কিনতে পারে, মিলেনিয়ার্স যে ইরা আছে আর কি, তারা হয়তো বা শখের বশত কিনতে পারে, বাট বিডিতে কখনো কিনবে না। আবার ঠিক তেমনই ধরেন আমি আপুদের প্রোডাক্ট সেল করতেছি, কোনো কিছু আমার সিস্টার অথবা ওয়াইফে কেউ সেল করতেছে, তখন যদি ছেলেদের সামনে যায় তাহলে লাভ হবে? শাড়ি বা কিছু রেয়ার কেসেসে 10 জনের মধ্যে একজন হয়তো তার ওয়াইফই তার কোনো ফ্রেন্ডের জন্য পারচেস করবে, বাট এটা তো সবসময় পারচেস করবে না, করবে না। সো অবশ্যই আপনাকে পিন পয়েন্ট করতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা, এই সেগমেন্টের কারা। এখন এই সেগমেন্ট শুধু না, এখন আপনি মেকআপ আইটেম আপুদের সেল করতেছেন, প্রত্যেকটা প্রিমিয়াম প্রোডাক্ট আপনার কাছে যেগুলো আছে, আমি ভুল হইতে পারি, বাট আমি যতটুকু জানি যে আপুদের মেকআপ আইটেমের ক্ষেত্রে হয়তো বা কোরিয়া আছে, থাইল্যান্ডের প্রোডাক্ট আছে কিছু, ওগুলো এখন বেশি চলতেছে, ওগুলো অথেন্টিক খুব ভালো। চায়না কিন্তু এখন নাই, কথার কথা বুঝে। এখন আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে গুলশান অথবা যদি বলি যে কিছু পশ টাইপের এরিয়াগুলো, তাহলে আমার প্রোডাক্ট কি লাগবে, একদম অথেন্টিক প্রোডাক্ট লাগবে। তারা কিন্তু 5,000-টা 5,000-টা 12,000 কিনতে কোনো প্রবলেম নেই, তাদের কথা হচ্ছে প্রোডাক্ট লাগবে অথেন্টিক। আবার ঠিক তেমনই আমার চায়না প্রোডাক্ট, তখন যদি আমি ওনাদের সামনে মার্কেটিং করি তাহলে লাভ হবে? ওনাদের সামনে লাভ, তখন আমরা টার্গেট করতে হবে মিড রেঞ্জে যারা আছে তাদেরকে টার্গেট করতে হবে। সো এরকমই। তারপর হচ্ছে সেট ইউর বাজেট, তারপর হচ্ছে প্ল্যান এঙ্গেজিং কন্টেন্ট, প্ল্যান ইকুয়ালি এঙ্গেজিং অ্যাডস, মনিটর ডেইলি, এবি স্প্লিট টেস্ট করে তারপর আপনারা ক্যাম্পেইন রান করবেন। তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফেসবুক অ্যাডস অবজেক্টিভস, যে কয় ধরনের অ্যাডস অবজেক্টিভস আছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আরও আছে। অ্যাওয়ারনেসটা কেন? বুস্ট ব্র্যান্ড রেকগনিশন অ্যান্ড রিচ এ লার্জ অডিয়েন্স, অর্থাৎ এই জিনিসটার দ্বারা আমরা কিন্তু একটা লার্জ অ্যাওয়ারনেস, মানে যে বললাম না ইমোশনাল ভিডিও দিয়ে আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে লাইক ফলোয়ার বাড়ানো, লার্জ একটা অডিয়েন্সকে টার্গেট করা। তারপর হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, ইনক্রিজ ট্রাফিক টু এ designated ল্যান্ডিং পেজ, ফোকাস অন ইউর ওয়েবসাইট ভিজিটস অর লিঙ্ক ক্লিকস, মানে আপনার টার্গেট হচ্ছে ট্রাফিকে কনভার্ট করে আমি ওয়েবসাইটে নিয়ে যাবো, এমন ক্যাম্পেইন আমি রান করতে চাচ্ছি। একটা অ্যাট্রাকটিভ একটা কোনো কিছু দিয়ে আমি বলছি তুমি ভিজিট করো আমার ওয়েবসাইটে, তখন কিন্তু মানুষ এনকারেজ হয়েছে যে আচ্ছা এই ভিডিওটা আসছে, এক্সাইটিং কিছু পাবো কিনা ভিতরে। এঙ্গেজমেন্ট হচ্ছে রিচ আউট টু দোজ হু আর লাইকলি টু এঙ্গেজ উইথ ইউর পোস্ট অর পেজ বাই কমেন্টিং, লাইকিং, শেয়ারিং অ্যান্ড সেন্ডিং মেসেজেস। আপনার লাইক কমেন্ট বাড়ানোর জন্য কী করতে হবে, এঙ্গেজিং ক্যাম্পেইন রান করতে হবে। তারপর হচ্ছে আরও আছে লিডস ক্যাম্পেইন আছে, জেনারেট লিডস অ্যান্ড কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন। আমার টার্গেট হচ্ছে আমি ইউজারদেরকে ফার্স্টে টার্গেট করব, পরবর্তীতে আমি আরও ক্যাম্পেইন রান করব। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে পিপল হু আর মোর লাইকলি টু ইনস্টল ইউর অ্যাপ। ফুড পান্ডার কেউ ক্যাম্পেইন আসছে আপনাদের সামনে কখনো? কি বলে, ছোটকাল থেকে যখন মানে ফুড পান্ডার অ্যাড আসছে না, এত অ্যাড আসছে যা বলার বাইরে, জোরপূর্বক, ঠিক না, জোরপূর্বক, ওটাকে বলা হয় জোরপূর্বক। ওইটাকে বলা হচ্ছে যে অ্যাপ প্রমোশন টাইপ, যেটাকে আপনার জোর করে আপনার একটা টাইমে বলবেন এত অ্যাড আসতেছে মানে নামটা মুখস্থ হইতে বাধ্য,
এটাকে বলা হচ্ছে অ্যাপ প্রমোশন। হ্যাঁ, তারপর ফুড পান্ডার পাঠাও এটা সবচেয়ে বেশি করছে ফুড পান্ডা, যেটা মানে লিমিট ক্রস করে ফেলছে। তা এখনও ফুড পান্ডার কিন্তু অ্যাড আছে, সেলস দেখেন তারা কিন্তু ফুড পান্ডা এমন একটা পর্যায়ে গেছে এখন কি অ্যাড করতে হয়, না করলে হয় না, তবুও কেন তারা করে, তারা জানে যে এসইও যেমন অনগোয়িং প্রসেস, আজকে করতেছে হাইপে আছে, কালকে করবে না, পড়ে যাবে। তারপর হচ্ছে সেলস ক্যাম্পেইন এম টু ড্রাইভ অন অনলাইন সেলস, পিপল আর মোর লাইকলি টু মেক এ পারচেস। এই সেলস ক্যাম্পেইন হচ্ছে টার্গেট, তখন আপনি সেল করবেন। সো ক্যাম্পেইন কয় ধরনের দেখতে পাচ্ছে, প্রথমত একটা পেজ দাঁড় করাইতে হলে ওরকমভাবে ফার্স্ট আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে, মানুষের জানাইতে হয় যে আপনি একটা কিছু করতেছেন, লাইক ফলোয়ার বাড়বে। এখন আপনি এমন পেজ থেকে প্রোডাক্ট পারচেস করবেন যেখানে মাত্র 576টা লাইক আছে, করবেন না। কিন্তু এই জায়গায় যদি 57K লাইক থাকে, আপনি কি প্রোডাক্ট অর্ডার করবেন? 100% করবেন। আমি কিনবো না তো পরের কথা, হাতে প্রোডাক্ট পেয়ে তো আমি পেমেন্ট করব, বাট আমি কিন্তু অর্ডার করতে এনকারেজ হব। তারপর হচ্ছে আপনার ট্রাফিক ক্যাম্পেইন এনে কী করবেন, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে ইন্ডিকেট করে নিয়ে যাবেন। তারপর আপনি এঙ্গেজিং কন্টেন্ট দিবেন যেন আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট আসে। আপনার যত লাইক থাকুক, আপনার আছে 100K উপরে লাইক, বাট আপনার একটা পোস্টেও লাইক কমেন্ট একটা দুইটা কমেন্টই নাই, আপনি কি মনে করবেন বুস্টিং করে লাইক বাড়াইছে, অথেন্টিক কাস্টমার নাই। সো আপনার কী করতে হবে, জিনিসটাকে রিয়েলি আর কি প্রেজেন্ট করতে হবে, তখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন। তারপর যে আপনি লিড ক্যাম্পেইন রান করবেন, যে কারা কারা এই প্রোডাক্টটা দরকার বা কোন কাস্টমারদের কাছে পৌঁছাইতে হবে। অ্যাপ প্রমোশন আমাদের দরকার আছে না, আমাদের কি পেজ, আমাদের কি অ্যাপ না, আমাদের পেজ। তারপর আপনি সেলস ক্যাম্পেইনে চলে যাবেন, এখন আমার ইনাফ পেজের মধ্যে লাইক আছে, পেজে লাইক ফলোয়ার আছে, কমেন্ট আছে, এঙ্গেজিং আছে, তখন যে আপনি সেল ক্যাম্পেইন রান করবেন যে আমার প্রোডাক্ট সেল হওয়া দেওয়ার কথা, যেটা এখন কে করতেছে, ঘরের বাজার। ফেসবুকটা খুললেই এখন এরকম অবস্থা হয়েছে, আল্লাহ পাক জানেন, মেবি না, চলেন দেখে আসে। ও না, মিছিল করতেছে, দৌড় দিতেছে আর কি। ধানমন্ডি 27 জয় বাংলার গর্জন, 22 ঘন্টা আগেও, কালকে। সরি, এটা না 2.4 মিলিয়ন ফলোয়ার্স, 2.4 মিলিয়ন বুঝতেছে। অ্যান্ড যদি বলি এখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে তার, এটা যদি হয়েছে, এটা 1-1.5 বছরের আগে হয়েছে না, কিন্তু 1.5 ইয়ারের মাথায়, এর বেশি না। আচ্ছা, সে দেখেন এইটাকে কখন এটা হয়েছে, সেটাকে এক্সপ্যান্ড করছে পরে হয়েছে। সে সর্বপ্রথম কি নিয়ে আসছিল, মধু নিয়ে আসছিল, মধু আর যে নাটস যে কিছু ওইটা নিয়ে। তার কি এখন এই দুইটাই আছে, সেটা দারাজ করে ফেলছে, ঠিক না? সে যদি দুইটার মধ্যে ডিপেন্ড থাকতো, কখন এই ফলোয়ার পেত না। সে যখন এই বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে যে ঘরের রিলেটেড আমি সকল থিংস বিক্রি করব, তখন যে কিন্তু তার এই জিনিসটা ওই পর্যায়ে দাঁড়াইছে। দেখেন, এমন আমার মনে হয় না এমন কিছু নাই এখন আছে, তার সব আছে তার কাছে, সব জিনিস আছে। মানে ঘরে রান্না বাড়ার ক্ষেত্রে ডেলি নিডস আমাদের যা যা দরকার সকল কিছু আছে। তারপর যদি বলি যে ফেসবুক অডিয়েন্স ইনসাইট, এটা আমরা দেখব, যেটা হচ্ছে যে আপনি একটা লার্জ মার্কেটকে টার্গেট করতে পারবেন, যে এই জিনিসটা যে নিয়ে আমি নামছি এইটার মার্কেট কেমন আছে। সাপোজ আমি একটা কিছু সেল করতে চাচ্ছি, ফাউন্ডেশন সেল করতে চাচ্ছি, ফেস ওয়াশ সেল করতে চাচ্ছি, এই রিলেটেড কেমন টার্গেট অডিয়েন্স আছে, কেমন ধরনের অডিয়েন্স আছে, এই যে এরকম করে মাপ করতে পারবো। পোটেনশিয়াল অডিয়েন্স সাইজ, মানে আমি একটা প্রোডাক্ট নিতে চাচ্ছি ইউনাইটেড স্টেটসের মধ্যে, এই প্রোডাক্টের কেমন সাইজ আছে, কেমন ধরনের কাস্টমার আছে, আমরা আস্তে আস্তে দেখবো। ফেসবুক অ্যাডস লাইব্রেরি দেখবো। সো সিউ সুন, যদি এখনই দেখা হবে। সো এতটুকু পর্যন্ত কি একটু মোটামুটি বুঝতে পেরেছি না? সো বলেন তো, ফেসবুকের দ্বারা কি কোনো বিজনেসকে প্রমোট করা পসিবল? 100% পসিবল। আর আমরা যারা জানি যে করোনার মধ্যে, আমরা একটা থিঙ্ক করি যে করোনার মধ্যে যারা অনলাইনের থ্রোতে আর কি করে গেছে, তারা কিন্তু আজকে অনেক বড় দাঁড়ায় গেছে। বাট এখনও দাঁড়ানো পসিবল, একটাই কথা, ফেসবুক বলছে টাকা পয়সা দাও, মানে ক্যাম্পেইন। সে বুঝতেই পারতেছি 20, 21, 22 সে কত $বিলিয়ন রেভিনিউ করছে, ঠিক না? আর এখন যদি বলি, কোনোটাতে অর্গানিকলিভাবে আপনি মার্কেটিং করতে পারবেন না, কোনোটাতে অর্গানিক সেল হবে না, আপনার ক্যাম্পেইন অ্যাড দিতেই হবে। সো অ্যাডের মধ্যে যদি বলি, অ্যাড দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপনার বুস্ট আর একটা হচ্ছে ক্যাম্পেইন।
দুইটা। বুস্টটা কাদের জন্য? এই যে একটা আসছে, সাপোজ সে লিখেছে ফিউচার কাচ্ছি, আমি বলছি সে মেবি ছাগলদের বুঝাইছে। সো এখানের মধ্যে একটা রাইট অপশন থাকে বুস্ট, এখানে ক্লিক করে ফেলে সেটা কিন্তু বুস্ট হয়ে গেছে। এখন যে ছাগল খেতে পছন্দ করে তার কাছেও যাবে, যে পছন্দ না করে তার কাছেও যাবে, একজন বৃদ্ধর কাছেও যাবে, একজন 5 বাচ্চার কাছেও যাবে। জিনিসটা এমন। আর যখন ক্যাম্পেইনে আপনি যাচ্ছেন তখন আপনি টার্গেট অডিয়েন্স সেট করতে চাচ্ছেন, টার্গেট এজ সেগমেন্টে ক্যাম্পেইনটা, যে শুধুমাত্র ওই এরিয়ার ওই পার্সনদের কাছে ওই টাইমিংয়ে সামনে যাবে, এরকম। ঠিক আছে? সো এখন আমরা চলেন আজকে আমরা একটু দেখি ফেসবুক পেজ ক্রিয়েশন। আপনারা এমন কিছু দেখেছেন যে অ্যাটলিস্ট কথা বলতেছেন আপনারা কিন্তু খুঁজেননি, বাট নিডস ছিল, ফেসবুকের মধ্যে এসে পড়ছে? এখন সব সময় হচ্ছে। আজকে থেকে 3-4 বছর আগেও কিন্তু এমন ছিল না, একটু একটু ছিল। 2 ইয়ার্স আগতে এরকম ছিল, হয়তো আমি টাইপিং করছি বা বলছি, এখন এমন হয়েছে আমার মনে চলতেছে আইসা পড়ছে। এটা কেউ ট্র্যাক করতে পারেন? আমি কিন্তু কারোর সামনে শেয়ার করি না, আমি কিন্তু বলিও নেই যে সে আমার মাউথ ট্র্যাক করবে। আমি মনে মনে থিঙ্ক করতেছি যে আচ্ছা এমজির তো একটা সাইবার স্টার আসছে, ওটা কেমন হইতে পারে, ওটার আমার সামনে অ্যাড এসে পড়ছে। এটার রিজনটা কি হইতে পারে? কখনো না কখনো আপনি সার্চ করেছেন, কখনো না কখনো কারোর সামনে বলছেন, ওই জিনিসটা ট্র্যাক করে আছে। ইনফরমেশন না, হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি গুগলে দিচ্ছেন, এআই থেকে জানতে চাইছেন কোনো জায়গায়, ওই ট্র্যাক করছে যে ও এআই থেকে জানতে চাইছে, মনে হয় কিনবে, দিয়ে দিছে, এরকম। ওই কালারের জিনিসে আসবে। সো এটার জন্যই বলা যে আইটি যতটা মানে আমাদের জন্য হেল্পফুল, অতটা কিন্তু আবার অতটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আইটির অনেক খারাপ দিক আছে। একটা কেস স্টাডিতে দেখা গেছে যে চ্যাটজিপিটির সাথে আমরা কথা বলি না, এমন অনেক মানে মানে ম্যাডনেস কিছু পিপলস আছে, তারা সুখ দুঃখেরও কথা বলে। ট্রু কিন্তু, যে আজকে আমার মন খারাপ, হ্যাঁ আজকে আমার মনটা ভালো। অনেকে আছে এরকম করে বলতেছে, পুরো লাইফ স্টোরি বলে দিছে, আমি এমক স্কুল থেকে হয়েছি, পাস আউট করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, আমি এটা করতে চাচ্ছি, কিভাবে করবো তুমি বলো। সে বুঝতেছে না যে সে পুরো ফুল লাইফ স্টোরি কিন্তু তাকে অলরেডি বলেছে। আর এআই কিন্তু একটা রোবট, রোবটের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, মানে যেমন ভালো অনেক খারাপ দিকও আছে। তো একটা কেস স্টাডি দেখা গেছে ইউএসএতে এক পার্সন এরকম করেছে, সে কোনো কারণে রাগ করে বসছে এর উপরে, যার ইউজ করবো না, এই তাকে থ্রেট করতেছে। হ্যাঁ তোমার পুরো বায়োডাটা আমি জানি, তুমি কোথায় কি করো। হ্যাঁ সিরিয়াসলি, শুধুমাত্র ওয়াইফের কাছে মেল পাঠানো না, যে তোমার জান রিস্কের উপরে আছে এখন, তুমি কোথায় কি করো। হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ হ্যাঁ ট্রু। ইভেন তো ম্যাম আপনি বিজনেসে ওই জায়গায় ইনভেস্ট করা ও জানে, ক্রিপ্টোতে ইনভেস্ট করা জানে, কিভাবে ইনভেস্ট করছো, দুর্নীতি করে টাকা কামাইছেন না, ওইটা ওই জানে। রোস্ট করো করছে সব কিছু নেই। আচ্ছা আমার ইনফরমেশন ওরকম কিছু না থাক, থাক থাক, না 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 না। ও না আসলে এটা থেকে আমার কথা হচ্ছে যতটুকু কাজ ছাড়া যতটুকু আপনারা নিজেদেরকে হাইটে রাখতে পারেন, এটা সবচেয়ে বেনিফিশিয়াল। কারণ আসলে রিসেন্টলি চ্যাট জিপিটি নাকি কোন এআই এর যে সিইও, সে ডিরেক্টলি বলছে কোনো কান্ট্রির যদি গভর্নমেন্ট আমাকে বলে এই ব্যক্তির বায়োডাটা দাও, আমি টোটাল দিতে বাধ্য, মানে এআই দিতে বাধ্য। সাপোজ যে গভর্নমেন্ট আছে সে বলতেছে রাশাদ হোসেনের কি কি আছে, আমি ক্রাইম করছি কোনো রিজনে, মানে সে আমাকে ট্র্যাক করতে পারতেছে না, সে এআই কাছে হেল্প চাইছে গভর্নমেন্ট, তো ও আমার সব কিছু সে বলে দেবে, এটা দিতে বাধ্য। সো ও কিন্তু আগেই অ্যাওয়ার করে দিচ্ছে যে পার্সোনাল লাইফের কোনো কথা বললো না আমাকে, তুমি তোমার যেটা লাগবে সেটা বলো, আমার যে জিনিসটা দরকার এক্স্যাক্টলি ওইটা বলো, কিন্তু পুরোপুরি বলো না। এমনও আছে মানে এটা বড় এফেক্টিভ না, অনেক হেল্পফুল। এখন যদি এটার সাথে টেকনোলজির সাথে তাল না মিলিয়ে চলি আমরা অনেক পিছায় যাব, বাট আমার বুঝতে হবে কতটুকু তাল মিলাইতে হবে, কতটুকু ওর থেকে সিকিউর থাকতে হবে। হ্যাঁ এইটা হচ্ছে কথা। সো চলেন যাই, আমরা একটা ফেসবুক পোস্ট করব, ঠিক আছে? সো চলেন যাই, আমরা ফেসবুক আজকে পেজ ক্রিয়েশন দেখব, পেজটা সেট আপ দেখবো। হ্যাঁ আমরা সবাই কিন্তু ফেসবুকে পেজ ক্রিয়েশন করা জানি। হ্যাঁ ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে। সো ঠিক আছে, ফেসবুকে পেজ ক্রিয়েশনটা আমরা দেখি, সেটা আমরা জানি যে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে, তবুও জাস্ট একটু দেখানো। হ্যাঁ এটা আমরা অলরেডি সবাই জানি, এই যে 9 ডট আছে এখানে আসলেও, অথবা আমরা এখান থেকেও কি পেজ ক্রিয়েট করতে পারবো, এই যে এখান থেকে এসে, ঠিক আছে? সো এখান থেকে যদি আসি পেজেসে আসবো, আসার পর এই দেখেন ক্রিয়েট এ প্রোফাইল অর পেজ,
আগে শুধু পেজ ছিল, এখন কিন্তু ক্রিয়েট এ প্রোফাইল অর পেজ আছে। এখানে যদি আসি দেখেন দুইটা থিংস দিচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। এই দুটোর মধ্যে ডিফারেন্সেসটা কি, এটা একটু আমরা কম্পেয়ার করে যদি দেখি। একটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল থাকলে আপনার প্রোফাইলের আন্ডারে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, সেখানে শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্ট করতে পারবেন অ্যান্ড ফ্রেন্ডদের সাথে কি অ্যালাইন হতে পারবেন। দেখেন এখানে এটাই বলা হচ্ছে কানেক্ট উইথ ফ্রেন্ডস, জাস্ট এতটুকুই। বাট আপনি যখন পাবলিক পেজে যাবেন আপনি প্রফেশনাল কিছু টুলস পাবেন অ্যান্ড তার সাথে কি অ্যাক্সেস শেয়ার করতে পারবেন। শেয়ার অ্যাক্সেস মানে কি বোঝাতে যাচ্ছে বলেন তো? পেজের অ্যাক্সেসটা আপনি শেয়ার করতে পারবেন। প্রোফাইলের অ্যাক্সেস কি শেয়ার করা যায় না, আপনি পেজেরটা পারবেন কাইন্ড অফ, হ্যাঁ কাইন্ড অফ ওয়েবসাইটের মতো। মেবি গন্ডগোল হচ্ছে, ঠিক না? আবার সাউন্ড আসছে। জাস্ট পেজটা ক্রিয়েট করে ফেলে, বেশিক্ষণ লাগবে না। আর আজকে কিন্তু রুবাইয়া ম্যাম কোনোভাবে ঝিমায় নেই, ঘুমায় নেই, এটার জন্য মাইন্ডটা ফ্রেশ আছে, এটাই বলতেছি। ঠিক আছে, তো এখান থেকে পাবলিক পেজ দিয়ে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর গেট স্টার্টেডে আসবো। আসার পর এখানে বলতেছে পেজ নেম কি দেব বলেন? ক্রিয়েটিভ আইডিয়া কি দিব বলেন? ডিএম ক্ল্যান 2472 দিয়ে দিলাম। ক্যাটাগরি, এখানে চাইলে আমরা তিনটা ক্যাটাগরি দিতে পারবো, যেমন আমাদেরটা কি মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং প্লাস মার্কেটিং দিতে পারি আমরা। অ্যাডভার্টাইজিং এজেন্সি অথবা অ্যাডভার্টাইজিং, তারপর আমরা আরেকটা দিতে পারি মার্কেটিং দিয়ে কোনো কিছু, মার্কেট রিসার্চ কনসাল্টেন্ট, এরকম করে অনেকগুলো কি আমরা দিতে পারবো। 5টা পর্যন্ত দেওয়া যায় মেবি। বায়ো, আপনার পেজটা কি সম্বন্ধে আছে সেই বিষয়ে। সো আমরা কোথা থেকে হেল্প নেব? এআই থেকে হেল্প নেব। এইটাতে নেই, মানে ওটা পার্সোনাল মেইল আর কি না। চ্যাট জিপিটির প্রিমিয়াম কিন্তু অনেক ভালো ডেটা দেয়, মানে কন্টেন্টের কথা যদি আমরা বলি না যে কন্টেন্টের কপিরাইটের ইস্যু এরকম, ওকে যদি আপনি প্রিমিয়ামে বলেন, মানে টাকা পয়সা দিলে টুলসগুলো আর কি যেরকম কাজ করবে, ভালো দেয়। সাজেস্ট নিয়ে পেজ বানাবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা গুগল এআই স্টুডিও থেকে ছবি বানিয়েছেন সবাই? জেমিনাই থেকে, এটাই তো, জাস্ট প্রম্পট দিলেই তো হয়ে যাবে। ঘুমায় দিচ্ছে, তা আমার কথা হচ্ছে এটা কোনো কারণে ভুলবশত যদি জেনুইনলি ডোনাল্ড ট্রাম্পের সাথে কেউ দেখা করে, ওটাও কেউ বিলিভ করবে, এখন বিলিভ করবে না। ডোনাল্ড ট্রাম্প তো অনেক বড় কথা বলে, নর্মাল ধরেন ছোটখাটো কোনো একটা সেলিব্রিটি বা কারোর সাথে ওই বিলিভ করবে না। না, আমি এখন অবধি বানানো হয়নি আমার। ঠিক আছে, দেখেন আমি এখানে দিয়ে দিলাম রুবাই আমি মোবাইল চালাবো না। তারপর ক্রিয়েট পেজে চলে যাব। ক্রিয়েট পেজে যাওয়ার পর ঘুম আসতেছে বা ক্লাসটা বোরিং লাগতেছে, নেক্সট ক্লাস থেকে ভালো লাগবে, কারণ তখন আমরা ক্যাম্পেইন রান করব।
গেল। এখন বলতেছে দেখেন ওয়েবসাইট যদি থাকে আমরা দিব, না থাকলে দেওয়া ম্যান্ডেটরি না, কিন্তু দেওয়াটা বেটার। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে মেটার চোখে একটু মানে প্রফেশনালি প্রুফ হয়। তারপর হচ্ছে আমরা বাংলাদেশে যদি দিতে চাই, আমাদের নাম্বারটা এখান থেকে আমরা দিয়ে দিব। তামজিদ আছে? তামজিদ শুনতে পাচ্ছেন? স্যার আসছে আবার। ভালো চলা শুনতেছি স্যার আপনার কথা, আমি অফ করে রাখি তো। ঠিক আছে, সো এখান থেকে আমরা আমাদের মেল দিয়ে দিব। সো আমি আমার মেলটা আপাতত দিয়ে দিলাম। আমরা এখানে কিসের মেল দেব বলেন তো? নিজেদের মেল দিব যদি আমার ওয়েবসাইট না থাকে। যদি ওয়েবসাইট থাকে ওয়েব মেল দিব, তাহলে আমার বেশি একটু মানে হেল্পফুল বা ভালো ইমেজ ক্রিয়েট করে। তারপর হচ্ছে অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে দেন, আমি আমার এটাই দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আওয়ার্স, অর্থাৎ নো আওয়ার্স অ্যাভেলেবেল অথবা অলওয়েজ ওপেন অথবা ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। যদি ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্সে দিয়ে আমরা আমাদের মন মতো এখান থেকে ধরেন 1টা থেকে রাত 1টা বলে, সরি, সো এখান থেকে যদি বলি ধরেন আমাদেরটা কয়টা থেকে স্টার্ট হয়, আমাদেরটা ধরেন 9টা থেকে স্টার্ট হয় আর ক্লোজিং হচ্ছে আপনার 6 পর্যন্ত। 18 কোথায়? সিক্স পর্যন্ত যদি আমাদের সিলেক্টেড আওয়ার থাকে আমাদের শোরুমের উপর বেস করে। আর যদি আমাদেরটা ই কমার্স থাকে তাহলে আমাদেরটা কি স্পেসিফিক কোনো আওয়ার্স আছে বলেন তো? অলওয়েজ ওপেন। হ্যাঁ, এই কথাটা এখানে লিখে দিব। দেওয়ার পর এখানে নেক্সটে যাব। যাওয়ার পর এখানে বলতেছে প্রোফাইল পিকচার দিতে, কভার ফটো দিতে আমার পেজের জন্য। হ্যাঁ, পেজের জন্য প্রোফাইল পিকচার কভার ফটো দেই, কোথা থেকে কালেক্ট করতে পারবো বলেন তো? ক্যানভা থেকে। আমি এটাকে গরিবের ফটোশপ বলি, আমাদের মার্কেটারদের জন্য সবচেয়ে বেস্ট। আমরা যাদের নলেজ নাই আর কি ফটোশপের বা কোনো কিছু, তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম। সো প্রথমত কী চাচ্ছি, ফেসবুকের প্রোফাইল চাচ্ছি, আমি লোগো চাচ্ছি, লোগোতে চলে গেলাম। যাওয়ার পর আমার একটা কাস্টম ডিজাইনের একটা কাস্টম সাইজের ইও লাগবে। সো এটা তাকে যে করে আসে আসেন। আমাদের নামটা জানি কেমন হয়ে গেল না? ঠিক আছে, এটা আপাতত থাক। হ্যাঁ অবভিয়াসলি, এটাই আমি একটু ফ্লোতে বলতে ভুলে গেছিলাম। উপরে? ও আচ্ছা, সো আমি একটু সরি, আমি একটু বলতে বলতে নামটা ওইটা সেট করে দিয়েছে। কিন্তু আমরা নামটা অবশ্যই আমার নিশ ওরিয়েন্টেড হইতে হবে। যেমন আমি মার্কেটিং মাইন্ডস দিতে পারি, মার্কেট মাইন্ডস দিতে পারি, র্যাঙ্কেজ দিতে পারি, র্যাঙ্কিং মাইন্ডস দিতে পারি, উইজার্ডস দিতে পারি, মার্কেটিং উইজার্ডস দিতে পারি, র্যাঙ্কিং উইজার্ডস দিতে পারি। সো এইগুলো কারণ র্যাঙ্কিংই তো করে। এটার জন্য নেমলিক্স একটা জায়গা আছে নামের জন্য, নেমলিক্স আছে, তারপর নেমিং ম্যাজিক আছে, নেমিং ম্যাজিক আছে। এই সকল টুলস দিয়ে কিন্তু আমি ইজিলি জেনারেট হোম অ্যান্ড কিচেন। আমি চাচ্ছি তুমি আমাকে আইডিয়া দাও, অটো বা হাই দিয়ে দেন, ও আমাকে অনেকগুলো আইডিয়া দেবে। নেমিং ম্যাজিকে ধরেন গেলেন, প্রোডাক্ট ডিসক্রিপশন, ফিউ কিওয়ার্ডস ধরেন মার্কেটিং এজেন্সি, ও আপনাকে নাম দিচ্ছে। হ্যাঁ, যে এরকমভাবে ডিসক্রিপশন একটু অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আর কি ভালোভাবে সে দিতে পারবে। আর এখানে দেখেন সিম্পিয়া স্টোর, কমফোর্ট হোম, হোম অ্যান্ড কিচেনের জন্য আর কি এখানে প্রম্পট দিয়েছিলাম। হ্যাঁ, মার্কেটিং হাউসকিপ, ডিভাইন কুকওয়্যার, কিছু ডেলি ওয়্যার আছে, কিছু উইক্স হইতে পারে। তারপর এলএস কিচেন। সো নেম লিক্স, নেমিং ম্যাজিক থেকে অবশ্যই নাম রিসার্চ করে তারপর দেবো। বিকজ আজকে হয়তো আপনি ওরকম এফোর্ট দিচ্ছেন না, বাট ইন ফিউচার এটা নিয়ে ওয়েবসাইট হবে না, এটা নিয়ে শোরুম হবে না, যদি একটা জায়গায় দাঁড় করায় বা একটা ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, অবশ্যই আমরা নামটা রিসার্চ করে নেব। সো এখানে মার্কেটিংয়ের জন্য আমি একটা নিয়ে নিই। ডিজিটাল মার্কেটিং লোগো দিয়ে দিলাম।
সো এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারবো, কোনটা ভালো লাগতেছে আপনাদের? এটা যায় অথবা এটাই যাচ্ছে মেবি, বিকজ এটা তো র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে উপরে উঠতেছে। সো ধরেন এটা নিলাম, নেওয়ার পর আমাদের নাম কি ছিল? DM clan 2502, सॉरी 2472, ठीक है। বেশি বড় হয়ে গেছে নামটা। অ্যালাইনমেন্টটা সেট করে দেন, যাতে একটা আপনি হেডলাইন বা ট্যাগলাইন দিয়ে দিলেন। আরও সুন্দর করে করতে পারবো। অ্যাকচুয়ালি কথা হচ্ছে এখানে যতটুকু টাইম দিব তত ভালোভাবে করা যাবে। সো এটা আমি এক্সপোর্টে দিয়ে দিলাম। পিএনজি নিব না জেপিজি নিব? কেন নিব? এক্স্যাক্টলি, ইমেজটাকেও আমরা এসইও করব। সো আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমার কি লাগবে? কভার ফটো লাগবে, তাই তো? সো কভার ফটোর জন্য ফেসবুক কভার ফটোর ডাইমেনশনটা নিয়ে নেন। ফেসবুক পেজ কভার ফটো সাইজ, সো কত বলছে? 820x360, হ্যাঁ 820 360। 820 কথা শুনে আরেকজনের কথা মনে পড়লো, বলতে পারবো কেউ? হ্যাঁ হ্যাঁ 420 পারবে। তো ঠিক আছে, তো এখান থেকে বলে দেন ডিজিটাল মার্কেটিং কভার নিয়ে নেন। হ্যাঁ কোনো গ্যাঞ্জাম নাই তো, তাই এতক্ষণে ফেসবুকে চলে আসতো। প্লাস এখানে শাউটিংও হতো, শাউটিং তো না। আর এখানে হবে না, ওই হলে শাহবাগের ওইখানে হবে। আর একটু দেখিয়ে আমি জাস্ট ছেড়ে দেবো। তামজিদ কি বলছেন আপনি? বললাম স্যার সাউন্ড হলে কি স্যার এত জোরে স্যার? বুঝিনি। বললাম স্যার অনেক জোরে একটা সাউন্ড হলো, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। ও অনেক জোরে সাউন্ড হলো, দোয়া করেন আমাদের জন্য, নেক্সট ক্লাসে যেন দেখা হয় আমাদের সবার। ও সাউন্ড। আচ্ছা এই দেখেন, এখান থেকে যদি আমরা এজেন্সির জন্য যে কোনো একটা যদি নেই, আমি থিঙ্ক করতেছিলাম যে কেন বারবার কিউরিসিটি ছিল যে আল্লাহর মধ্যে গ্যাঞ্জাম থাকলে যেন রাস্তাটা খালি থাকে, বিকজ রাস্তায় যদি জ্যাম পড়ে। ধরুন এখান থেকে কোনো একটা নিয়ে নেই, বাট ও আমাকে ডেটাটা দিচ্ছে না কেন? ফেসবুকের কভার সাইজ কি 820? ফেসবুক পেজ কভার ফটো সাইজ 820 পিক্সেলস, 360 পিক্সেলস। না না, এটা পেজের ক্ষেত্রে তো। হ্যাঁ সাইজ মেনটেন করে, নাহলে নিবে না তো। মানে দিলে যেমন ধরেন কভার, হ্যাঁ পেজেরটা তো দেওয়া যাবে না, যে মোটামুটি ফেস নেক পর্যন্ত আসলে এটা। কি চাচ্ছে সে দিচ্ছে কি আমাকে? ঠিক আছে, এটা প্রিমিয়াম।
একটাও টেমপ্লেট পাচ্ছি না, এটাই সমস্যা ফ্রি টুলসে। এটাই নিয়ে নিই আপাতত। হ্যাঁ, এখান থেকে জাস্ট আপনার নামটা চেঞ্জ করে দেন। জিএম ক্লায়েন্ট 2472, এখান থেকে জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দেবো। পারবো তো আমরা নাকি? ধরে ধরে আপাতত করলাম না। আমাদের লাস্ট ক্লাসের সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায়। ঠিক আছে, সো এতটুকু করার পর রুবাইয়া ম্যাম প্রোফাইল পিকচারটা এখান থেকে নিয়ে নিব, তারপর হচ্ছে কভার ফটোটা এখান থেকে দিয়ে দেবো। কভার ফটোতে প্রবলেমটা এখানেই করবে যে ধরেন আপনি ওই ইমেজটা ছাড়া ধরেন এই ইমেজটা দিতে গেছেন। হুমা নিয়ে নিছে, এটা সুন্দর আসছে না? এটা নিয়ে দে, এটা দিয়ে দে। আচ্ছা, লাভ দেওয়ার পরে থাক, এটাই। আপনারা সবাই এখানে আছেন এক্স্যাক্টলি, তা আমি কোথায় আছি? সামনে 2 4 6 জন, আমরা 2 4 আর পুরো সেম টিম। দেখেন 1 2 3 4 7 জন, আমরা এখানে 7 জন আছি। আচ্ছা, এখান থেকে দেব অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন থাকে না আমাদের ফেসবুকে পেজের মধ্যে, হোয়াটসঅ্যাপ বাটন থাকে অথবা মেসেঞ্জার বাটন থাকে, ওইটা। সো এখান থেকে দেখেন বুক নাও, অনেকে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, গেট টিকেটস, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড মেল। এটা হয় এক একটার ক্ষেত্রে। বুক নাও কখন যাবে? যদি আমার একটা হোটেল থাকে, একটা রিসোর্ট থাকে তখন। সাইন আপ কখন যাবে? যখন আমরা একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, বাট এডুকেশনাল ইনস্টিটিউট এমন কিছু থাকবে। স্টার্ট অর্ডার থাকলে কই থাকবে? রেস্টুরেন্ট থাকলে। সব এডিট করা যাবে, অ্যাক্সেস নিয়ে নেবেন, অ্যাক্সেস নিয়ে সব কিছু চেঞ্জ করে ফেলবেন এরকম। তারপর হচ্ছে স্টার্ট অর্ডার আছে, তারপর গেট টিকেটস আছে। এটা কেমন? বিভিন্ন হ্যালোউইন পার্টি বা হ্যাপি নিউ ইয়ারে বা বিভিন্ন ইভে বিভিন্ন পার্টিস হয় না, ওরকম থাকলে। সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, ইমেল। সেন্ড মেসেজও ঠিক আছে, বাট যদি বিজনেসের পারপাসে হয় আপনি কোনটা দিলে ভালো হয়? হোয়াটসঅ্যাপটা অলওয়েজ। নেক্সটে যাব, নাম্বার ঠিক থাকলে সেন্ড কোড পাঠাবেন, তারপর সেই কোডটা একটু বসায় দিব। সেভেন 5 2 6 6 সেভ করে দেন। ক্রিয়েট পোস্ট, আপনি চাইলে এখনই পোস্ট করে দিতে পারবো উইথ হোয়াটসঅ্যাপ বাটন, অথবা আমরা স্কিপে যাব। তারপর হচ্ছে এটা একটা নর্মাল একটা পোস্ট দিচ্ছে, এটার সাহায্যে আমরা অ্যাড করতে পারবো। অ্যাড দিলে কেমন হবে এটা এখানে দেখাচ্ছে যে হোয়াটসঅ্যাপে যেহেতু কল টু অ্যাকশন বাটন আমরা দিয়ে দিয়েছে, সো আমরা এখান থেকে ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পর এটাও ডান করে দেবো, দ্যাটস ইট। আমাদের পেজ কিন্তু মোটামুটি ডান। হ্যাঁ, সো নেক্সটে যাব। নেটে একটু প্রবলেম করছে মেবি। ঠিক আছে, সো এখান থেকে পেজ হেলথ গুড আছে। দেন আমরা চাইলে ইনভাইট করতে পারবো আমাদের ফ্রেন্ডসদের। সো এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর হচ্ছে পেজ নোটিফিকেশান আপনি আপনার প্রোফাইলে চান কি না। অনেক সময় কি হয় যে আমি তো আমার ফেসবুকে প্রোফাইলে থেকে পেজে সুইচ করতে পারবো না। এখন আমি আমার পেজের নোটিফিকেশানকে আমার প্রোফাইলে চাবো কি না? আমরা কি চাবো? অবভিও না। কারণ কেন আমি দেখাচ্ছি, আমরা এটা বন্ধ করে রাখবো, কারণ বদারড হবে অনেক। কারণ এটা তো আপনার প্রোফাইল। হ্যাঁ, এই প্রোফাইলের মধ্যে পেজে কেউ লাইক দিছে, পোস্টে যদি 14,000 লাইক দেয়, 14,000 নোটিফিকেশান আপনার কাছে আসবে, 14,000 বার এরকম। হ্যাঁ, সো
ভিউজ হইলেও আসে। তো আমাদের প্রোফাইলের নোটিফিকেশন এটা পুরো ভরে যাবে না প্রপারলি ভাবে, তখন কিন্তু প্রবলেম। হ্যাঁ, সো এটার জন্য আর কি বলা যে আমরা কি করব যে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল দিব না, যে আমরা পেজেরটা পেজে নেব। হ্যাঁ, কিভাবে? এই যে দেখেন এই দেখেন আমার এটা পেজ না, পেজে ঢুকে গেলে তো আমার সুইচ হয়ে গেল প্রোফাইলটা, তখন আমি দেখে ফেলতে পারবো। ডান দিয়ে দিব, পেজ ডান। হ্যাঁ, মোটামুটি কর্পোরেট আসলে কিউট আসছে, হয়ে গেছে। সো এখন দেখেন, এখন কিন্তু আমি পেজের মধ্যে আছি। সো এখন নোটিফিকেশন যদি আসে তাহলে আমার পেজে আসবে, আর যখন আমি প্রোফাইলে সুইচ করে ফেলতেছি তখন কিন্তু আমার প্রোফাইলে নোটিফিকেশনসগুলো আসতেছে। এই হচ্ছে কথা। হ্যাঁ, সো ঠিক আছে, তারপর আমরা চলে যাব হচ্ছে এই থিংসগুলো কি দেখবো আজকে। আজকে আমি শেষও করতে পারবো না। আপনার বাসা করি ভাই আমার, আপনারা তো কোথায় 15 নাম্বার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে এগুলা কি এখন দেখবেন না তাহলে? কি বল, আমরা চলে যাই। কি দেখালে কেমন? আল্লাহ, ঠিক আছে, আপাতত আপনারা নেক্সট ক্লাস পর্যন্ত তাহলে প্রোফাইলটা ক্রিয়েট করেন। কফি খাবেন? ল্যাবে আসছেন কেন? ল্যাবেতে কফি দাও।